এরা কোনোদিন কল্পনাই করতে পারেনি যে এদের কোনোদিন কেউ অ্যারেস্ট করতে পারে, এদের কোনোদিন জেলে ঢুকতে হতে পারে। বড় বড় সমস্ত নাম আমরা লাগাতার দেখে চলেছি, এমনকি আমরাও কেউ কল্পনা করতে পারিনি যে সত্যি এই দিন আসবে, সত্যিই আমরা দু চোখ ভরে এই সমস্ত দৃশ্যগুলো দেখতে পারবো। যেমন বড় বড় অ্যারেস্টগুলোর মধ্যে এই ধরে নিন ওই সব্যসাচী দত্ত, এই ধরে নিন আজকের নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ অ্যারেস্ট হওয়া। ওদিকে ওই বারুইপুর কাণ্ডে আর একটা অ্যারেস্ট হলো, যেটা লাহেক আলী সিপিআইএম নেতা, সেটা অ্যারেস্ট হলো। এবং এই লাহেক আলীর অ্যারেস্টটা কিন্তু এই সমস্ত তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অ্যারেস্ট ফ্যারেস্ট গুলো হচ্ছে পুরনো জমানা, সেগুলোর থেকে আলাদা। কিন্তু সারাদিন সরগরম থাকলো কিন্তু এই দুই ধরনের ঘটনাগুলো নিয়ে। এর সাথে সাথে আরো অনেক কিছু কিন্তু আমরা কল্পনাই করতে পারিনি, এই পশ্চিমবঙ্গের মানুষ কল্পনাই করতে পারেনি। কল্পনা করা যায়নি যে কোনোদিন আমাদের সীমান্তে ফেন্সিং বসবে। আমরা কোনোদিন কল্পনাই করতে পারিনি যে বেআইনি যে দখল ট্রেন লাইনের ধার জুড়ে, স্টেশন জুড়ে ইত্যাদি জায়গাগুলোতে আছে, সেগুলো নিয়ে কোন রকম নড়াচড়া হবে। যারা আজকে প্রতিবাদ করছে এই বেআইনি দখলদারি হটানোটা খুব অন্যায় হয়ে যাচ্ছে, রাত জাগছে, জেগে প্রতিবাদ আন্দোলন করবার চেষ্টা করছে, তারা ভুলে যাচ্ছে অপারেশন সানশাইন সুভাষ চক্রবর্তীর দ্বারা। সেটাও রাত্রির বেলা হয়েছিল এবং সেটা সারা কলকাতা ব্যাপী প্রায় বিশাল একটা অংশ জুড়ে হকার উচ্ছেদ কর্মসূচি করা হয়েছিল বামফ্রন্টের তরফ থেকে। তারা সেটা ভুলে যাচ্ছে। তেমনি তৃণমূল কংগ্রেস এই সেদিন কিছুদিন আগে, এই যে ভোটটা হয়ে গেল তারই কিছুদিন আগে হকার উচ্ছেদ কর্মসূচি করেছিলেন। এরা সব ভুলে যায়, কিন্তু এরা মনে রাখে মানুষ ভুলে যায়, আর মানুষকে আবার ভুল বোঝানোর জন্য এরা উঠে পড়ে লাগে। বন্দে মাতরম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আমরা কোনোদিন কি এটা কল্পনা করতে পেরেছিলাম যে একটা ভোট হয়ে যাবে রক্তপাতহীন ভাবে, একজনও মারা যাবে না? সে ঘটনা ঘটেছে। ওরাও কিন্তু কল্পনা করতে পারেনি, ওই গুন্ডার দল, ওরাও ভাবতে পারেনি যে তারা কিছুই করতে পারবে না, পুরো ভোট পর্বে তাদের নড়াচড়ার ক্ষমতা থাকবে না। গুন্ডাদের কথা বলছি। তেমনি ওই তৃণমূল কংগ্রেসের বহু বহু নেতা, তারা ভাবতেই পারেনি 93.78% মানুষ হই হই করে ঘরের বাইরে বেরিয়ে এসে ভোট দিতে যাবে। একটা মানুষকেও যাতে ভোট দিতে না দেওয়া হয় তার সমগ্র আয়োজন করে রাখা ছিল, যেটা অন্যান্য বারও থাকে, এবার তার কয়েকশো গুণ ছিল। এবং যেখানে দাঁড়িয়ে ডিজে ব্যানার্জি বলছিলেন যে এবার কিন্তু আর কোনো দয়াময়া দেখানো হবে না, এত দূর বেড়ে গিয়ে তিনি বলেছিলেন যে দক্ষিণ 24 পরগনার ফলতাতে ইলেকট্রিক চুল্লি নির্মাণ করবেন। কাদের জ্বালানোর জন্য? এগুলো আমরা কল্পনাও করতে পারিনি যে সত্যি পালাবদলটা হতে পারে। তেমনি আর্থিক দুর্নীতি থেকে শুরু করে সামাজিক যত রকমের অত্যাচার, যা যা কিছু আছে, সেই সমস্ত কেসগুলো রিওপেন হবে, এটাও এরা কখনো কল্পনা করেনি। আজকে খেয়াল করে দেখুন, যে সমস্ত কেসগুলোতে এই সমস্ত অ্যারেস্টগুলো হচ্ছে, সেই সমস্ত কেসগুলো তো অনেক আগে আগে ঘটেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে যত রকম পুরনো কেস আছে, অত্যাচার আছে, নারী নির্যাতন আছে, সমস্ত অভিযোগগুলোকে
ঠিক ঠিক প্রশাসনের কাজ পর্যন্ত জনগণ যেন তুলে দেয়, তাদের অভিযোগগুলো যেন পাওয়া যায়, সেটা তিনি একদম প্রথম মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পরেই সেটা জানিয়ে দিয়েছিলেন। আর তিনি যেটা করেছিলেন প্রথম কাজ, তিনি জানতেন যে পুলিশি সিস্টেমকে যদি মানে তাকে যদি স্বাধীনতা না দেওয়া যায়, এবং সেটা পার্ক সার্কাসে ওই ঘটনার পরে, ওই উশৃঙ্খল ঘটনার পরে তিনি সেখানে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে পুলিশ স্বাধীন হলো, বন্দি দশা মুক্ত হলো তাদের। কেন? তার কারণ এই পুলিশি সিস্টেম আজকে যেভাবে দেখা যাচ্ছে, তারা যে পারদর্শিতার সঙ্গে কাজগুলো করছে, যেখানে পালিয়ে নেপাল সীমান্ত থেকে পুষ্পা ধরা পড়ে যাচ্ছে, কোথাও ব্যাঙ্গালোর থেকে আরো কোনো ডন ধরা পড়ে যাচ্ছে, পুরীতে গিয়ে পালিয়ে থাকা অবস্থাতে, ঝাড়খণ্ডে গিয়ে পালিয়ে থাকা অবস্থাতে কেউ পার পাচ্ছে না, ধরা ঠিক পড়তেই হচ্ছে। ঠিক যেমন এই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ ধরা পড়ে গেল। তবে আজকে একটা সুন্দর উদাহরণ আজকে জনগণ তৈরি করলো, পানিহাটির মানুষজন বলুন, তারা তৈরি করলেন একটা সুন্দর উদাহরণ, সুন্দর সামাজিক বার্তা। এই অ্যারেস্ট, এই ধরনের দুষ্কৃতীরা, এই ধরনের গুন্ডারা, এই ধরনের তোলাবাজেরা, এদের অ্যারেস্ট অবশ্যই তো একটা আনন্দের উৎসবের জিনিস। মানুষের ক্ষোভ, মানুষ যখন চিৎকার করে ক্ষোভ প্রকাশ করে, যন্ত্রণায় হাহাকার করে চিৎকার করে ওঠে, হৃদয় বিদারক চিৎকার করে ওঠে, সেটা কখনো কন্ট্রোল করা যায় না। মানুষের শোক, যন্ত্রণা, হাহাকার, এর যে আওয়াজ, এটাকে কন্ট্রোল করা যায় না। কিন্তু তার সাথে ওই ক্ষোভ প্রকাশের সাথে আর যেগুলো ঘটে যেতে পারে, যেগুলো আইনের দৃষ্টিতে হয়তো ঠিক নয়, সেগুলোকে কন্ট্রোল করা যায়। আর তারই একটা সুন্দর উদাহরণ সৃষ্টি করলেন একটা অন্য রকম ভাবে সেটা প্রকাশের। সেটা হচ্ছে ওই যাকে বলে কারা না কারা, ঢাক বাজিয়ে, কাশি বাজিয়ে উৎসব প্রকাশ করা। এটা একটা সুন্দর উদাহরণ। এই দৃশ্যও কি আমরা কল্পনা করতে পেরেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গবাসী এগুলো দেখতে পাবো? এরা আদৌ জেলের মধ্যে ঢুকতে পারে? এদের পুলিশ এদের ধরবে যেখানে মানুষ কোনো অভিযোগই জানাতে পারতো না কারোর বিরুদ্ধে। ওদিকে খেয়াল করুন যে এ দৃশ্যও কি কেউ কল্পনা করতে পেরেছিল যে তৃণমূল আর এক তৃণমূলের সাথে লড়াইয়ে নেমে পড়বে 21শে জুলাই? 21শে জুলাই কে কোথায় করবে, দিশেহারা অবস্থা। তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বলেইছিলেন, দম আছে, একটা ব্রিগেড তো খোলা আছে, যাও ব্রিগেডে গিয়ে করো, সমস্যা কোথায় আছে? তেমনি বামফ্রন্ট এত কিছু করছে টরছে, হয়ে যাক একটা ব্রিগেড, তখন তো মাসে মাসে ব্রিগেড হতো। যাই হোক, এই যে তৃণমূল কংগ্রেস আরেক তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইতে নেমে পড়েছে, আর জনগণ সে দৃশ্য উপভোগ করছে দু চোখ ভরে। এক জায়গা থেকে গতকাল আলিপুর কোর্টে রায় বেরোলো, সেই রায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি পড়ে শোনালেন, যে ওই কোর্টের রায়ের বিশ্লেষণ করে তিনি জনগণকে জানালেন যে তারাই আসল তৃণমূল, এটা কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে। সিম্বল, তার সিগনেটারি পাওয়ার, ট্রানজাকশন রাইট, তারপরে দলের আর যা যা কিছু আছে, দলের ভবন ব্যবহার করা, সবকিছু তাদের। তার পাল্টা আজকে আবার দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন, আমাদের কাছে যেটুকু খবর, বিস্তারিত খবরটা আমার হাতে যেমন অন্যান্যগুলো ডিটেলে দিই, এইটুকু ডিটেলটা পেতে একটু আমার দেরিও হয়েছে আজকে। কিন্তু তারা আবার মামলা করেছিলেন ওই যে ফ্রিজ করে দেওয়া, ইডি যে সমস্ত অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দিয়েছে সেগুলো যাতে খোলা হয় সেই নিয়ে, যেখানে ইডি আবার আপত্তি জানিয়ে বলেছে এই মামলাটা করবার কোনো এখতিয়ারই তাদের নেই। সত্যি তো, এটা তো আমার চোখে দেখেও মনে হচ্ছে, আপনাদেরও মনে হচ্ছে, যে যদি একজনদের পরিষ্কারভাবে বলেই দেওয়া হয় ওগুলো তাদের, ওই তহবিল থেকে শুরু করে সিম্বল টিম্বল সব তাদের, মানে ঋতব্রত পন্থীদের,
তাহলে এরা আবার সেই অ্যাকাউন্টগুলো খোলবার কথা বলে কি করে? আর অ্যাকাউন্ট সে তো আসল জায়গা, যে আসল জায়গাটা যতটুকু দেখা যাচ্ছে, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, যেখানে একজন কাউন্সিলর অ্যারেস্ট হয়ে জানা যাচ্ছে তার 1300 কোটি টাকা, তার মানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যেটা সেইটা 1300 কোটি টাকা তার সম্পত্তি। তাহলে একটি দল গোটা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের তহবিল 400 কোটি টাকা, 800 কোটি টাকা, 850 কোটি টাকা, এ হয় নাকি কখনো? আচ্ছা ধরা যাক 1000 কোটি টাকা, 1500 কোটি টাকা, এ কখনো সম্ভব? তাহলে তার পিছনে আর কি কি আছে? এখন ওই টাকার জন্য খাবলা খাবলি, টানাটানি, দড়ি টানাটানি, কে পাবে তার রাইট, এও এক কুনাট্যরঙ্গ আমরা প্রতিদিন দেখে চলেছি। কিন্তু এর পাশাপাশি এটাও কল্পনা করা যায়নি কিন্তু, যে ওই মমতা বন্দ্যোপাধ্যায় যে অপপ্রচার দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে সব কিছু বন্ধ করে দেবে, অনেকেই কল্পনা করতে পারেননি যে না, কিচ্ছু বন্ধ হয়নি। কিন্তু অবশ্যই ছানবিন হবে। 30 লক্ষ ভুয়ো লক্ষ্মীর ভান্ডার যেখানে পুরুষও পেয়ে যাচ্ছে, বিধবা ভাতা যেখানে পুরুষ আবার বিধবা ভাতা পাচ্ছে, তা হতে দেওয়া যাবে না, সেটা নিয়ে কোনো আপোষ নেই। কিন্তু 1500 টাকা, 3000 টাকা হয়ে অ্যাকাউন্টে ঢুকেও গেছে। যারা পেয়েছেন, যারা পাননি তাদের জন্য মুখ্যমন্ত্রী কি বলেছেন? ছানবিন চলছে একদম 30 তারিখ পর্যন্ত, আগস্টের 30 তারিখ পর্যন্ত সেই প্রক্রিয়ার সময় দেওয়াই আছে। এর সাথে আসছে যেটা, এইবার ভোট সুনামি যেরকম হয়েছিল, আসছে শিল্পায়নের সুনামি। এক অসাধারণ দৃশ্য চোখে পড়ছে। ওদিকে মাননীয় মন্ত্রী অশোক কীর্তনিয়া, তিনি একের পর এক রেশন ডিলারদের জোচ্চুরি এবং চুরি ধরে বেড়াচ্ছেন এবং কঠোর কঠোর নির্দেশ দিয়ে একদম যাকে বলে স্পটে দাঁড়িয়ে সেইগুলোর প্রতিকার করছেন। ওদিকে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি রাস্তায় দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি পৌর পরিষেবা ইত্যাদিগুলোকে একদম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনিটর করছেন এবং খুঁতগুলো খুঁজে খুঁজে বার করছেন। এগুলো আমরা দেখতে পাচ্ছি চোখে। তেমনি ওদিকে চলে যান মাননীয় মন্ত্রী, শ্রমমন্ত্রী অর্জুন সিং, একের পর এক চটকল খুলছে, এবার একের পর এক চা বাগান খুলতে শুরু করে দিয়েছে। কাজ এইভাবেই এগোয়। অন্যান্য মন্ত্রী, তাদের মধ্যে তো অবশ্যই উল্লেখ করতে হবে অর্থমন্ত্রীর কথা। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তিনি নজির সৃষ্টি করেছেন বাজেট করে, যে বাজেটের কোনো সমালোচনা হয়। তাহলে এতক্ষণ ধরে এই যে অকল্পনীয় দৃশ্যগুলোর কথা আপনাদেরকে বললাম, এর পরেও বেশ কিছু কল্পনাতীত ঘটনা এই রাজ্যে ঘটে গেছে। ভাবতে পারেন কি? একটি সরকার গঠন করেছে একটি রাজনৈতিক দল, সে 1 মাসের মধ্যে এরকম নজিরবিহীন বিলগুলো পাশ করেছে, যা একটি সামাজিক শুদ্ধিকরণের মূল অস্ত্র হতে চলেছে। আমি ঠিক মানে সেই জায়গাটাকেই মেনশন করতে যাচ্ছি, গুন্ডা দমন বিল, সম্পত্তি বাজেয়াপ্ত যেখানে একটি অপরিহার্য অংশ সেই বিলের, বেআইনি সম্পত্তি বাজেয়াপ্তকরণ। প্রিভেন্টিভ অ্যারেস্ট, মানে যদি কারোর বিরুদ্ধে এরকম আশঙ্কা থাকে তার থেকে বড় ধরনের ক্ষতি হতে পারে সমাজের, তাহলে তাকেও অ্যারেস্ট করা যাবে এই গুন্ডা দমন বিলে। এই রাজ্যকে সামগ্রিকভাবে যদি আবার ঠিক জায়গায় আনতে হয়, তার সাথে আরো কয়েকটা বিল, যেগুলো ইউসিসি আসছে, ল্যান্ড জিহাদ বিরোধী বিল, লাভ জিহাদ বিরোধী বিল, এগুলো যেমন আসছে, ওদিকে এফসিআরএ, যেটা নিয়ে আমি প্রত্যেক এপিসোডে মেনশন করতে চাইছি, সেই বিলটা আসছে কেন্দ্রীয় সরকারে পার্লামেন্টে। তার সাথে আসছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, সংবিধান সংশোধনের ব্যাপার আছে সেখানে, সেই সংখ্যাগরিষ্ঠতাও এখন কেন্দ্রীয় সরকারের এসে গেছে। একটা নজিরবিহীন কল্পনাতীত পরিস্থিতি নয় কি?
যেগুলোর একটা মাত্র যদি আমাদের গত কয়েক বছরে ঘটতো, সেটা নিয়েই সারা বছর যাবত আলোড়ন হয়ে যেতে পারত। মুড়ি, চপ মুড়ি, ঘুগনি, এই সমস্ত বেচার কথা যিনি বলেছিলেন, কাশফুলের বালিশ তৈরি করে বিজনেস করার কথা যিনি বলেছিলেন, আজকে তহবিলহীন হয়ে চার্টার্ড ফ্লাইটের কেলেঙ্কারি ধরা পড়ে, এরোপ্লেন কেনার কেলেঙ্কারি ধরা পড়ে, আজকে সত্যি সত্যি তাদের দেখে মনে হচ্ছে ওই যেটা ভোটের আগে বলতাম, বাজ পড়া নারকোল গাছ। শুধু দর্শকবৃন্দ, এপিসোডগুলো কেমন লাগছে জানাবেন। একটু এপিসোড কম হচ্ছে নানান কাজকর্মের ব্যস্ততায়। আমরা আরো নতুন ভাবে এই চ্যানেলটিকে আপনাদের সামনে উপস্থাপন করবার অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ চেষ্টা চালাচ্ছি। আশা করি আপনাদের সাপোর্ট পাবো। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, নোটিফিকেশনটা অন রাখুন, আর আপনারা অন্যদেরকেও এই চ্যানেলের কথা একটু বলুন। রাষ্ট্রবাদ সর্বোপরি, দেশের জন্য আমরা যাতে আগামী দিনে আরো আরো ভালো কাজ করতে পারি, আপনাদের প্রেরণা, উৎসাহ আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।